চতুর্থ শিক্ষামূলক মডিউলে আপনাকে স্বাগতম। এখন পর্যন্ত আমরা অদৃশ্য শত্রু যেমন ব্যাকটেরিয়া ও ভাইরাস অথবা অদৃশ্য রাসায়নিক নিয়ে কথা বলেছি। এবার চলুন বিষয়টা বদলাই এবং শারীরিক বিপদের কথা বলি। আমরা কি নিয়ে কথা বলছি? আমরা খাবারের মধ্যে কঠিন, দৃশ্যমান এবং স্পর্শযোগ্য বিদেশি বস্তু থাকার কথা বলছি। এটি এমন একটি বিপদ যেটিকে প্রায়ই অবহেলা করা হয়, কারণ মানুষ ভাবে যদি প্লাস্টিকের কোনো টুকরো থাকে তাহলে গ্রাহক সেটা দেখে সরিয়ে ফেলবে। এটা একটা গুরুতর ভুল। বিদেশি বস্তু গিলে ফেলার পরিণতি ভোক্তার স্বাস্থ্যের জন্য ধ্বংসাত্মক হতে পারে এবং আপনার কোম্পানির সুনামের জন্য প্রাণঘাতী হতে পারে। চলুন শারীরিক দূষণের উৎসগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। প্রথম উৎস হল কাঁচামাল। ভালোভাবে না ধোয়া সবজিতে পাথর, মাটি, শামুক বা পোকামাকড় লুকিয়ে থাকতে পারে। সামুদ্রিক খাবারে হাড় বা খোলসের টুকরো থাকতে পারে। মাংস কিমায় যদি সঠিকভাবে হাড় ছাড়ানো না হয় তাহলে ধারালো হাড়ের টুকরো রেজারের মতো লুকিয়ে থাকতে পারে। দ্বিতীয় উৎস, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল যন্ত্রপাতি ও সরঞ্জাম। ভাবুন তো একটি পুরনো স্লাইসার যার রক্ষণাবেক্ষণ করা হয়নি। এটি স্ক্রু, বল্টু বা দাঁড়ের প্লাস্টিকের টুকরো হারাতে পারে। একটি মিক্সারের সিল যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে কালো রাবারের টুকরো ময়দার মধ্যে পড়ে যেতে পারে। কাজের টেবিল বা পাশের উপরের বাতিগুলো যদি শ্যাটারপ্রুফ কভার দিয়ে সুরক্ষিত না থাকে এবং ভেঙে যায় তাহলে আপনি শত শত প্রস্তুত প্লেটের ওপর অদৃশ্য কাঁচের বৃষ্টি পেয়ে যাবেন। তৃতীয় উৎস এবং দুর্ভাগ্যবশত সবচেয়ে বেশি ঘটে তা হল অপারেটর নিজেই। এটা আমরা নিজেরাই। চুল, পশম, খুশকি, আবার বিভিন্ন জিনিসপত্র। কানের দুল খুলে পড়ে যাওয়া, আংটির পাথর খসে পড়া, শেফের জ্যাকেটের বোতাম খুলে যাওয়া, আঙুল থেকে খসে পড়া অদৃশ্য ব্যান্ডেড যা শেষে রাশিয়ান সালাদে চলে যায়। এবং ভুলে যাবেন না স্টেশনারি আইটেম যেমন কলমের ঢাকনা, পেপার ক্লিপ, কাগজের টুকরো। গ্রাহকের জন্য এর পরিণতি শুধু আলোচনা করার বিষয় নয়। চলুন কথা বলি শ্বাসরোধ নিয়ে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। দাঁত ভেঙে যাওয়া এবং হাজার হাজার ইউরো ক্ষতিপূরণের দাবি, মুখগহ্বরের আঘাত, খাদ্যনালী বা অন্ত্রছিদ্র হওয়া। যদি কাচের টুকরো বা ধারালো ধাতু গিলে ফেলা হয়, প্রতিরোধে হতে হবে অত্যন্ত সতর্ক। যন্ত্রপাতির প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। স্ক্রুগুলো শক্ত করে বাঁধুন। উৎপাদনে কাঁচ ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। পলিকার্বনেটের জগ ব্যবহার করা হয় এবং কর্মীদের পোশাকের ক্ষেত্রে কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। গয়না ও ব্যক্তিগত জিনিসপত্র পরা নিষিদ্ধ। শুধু সাবধান থাকলেই চলবে না। ঝুঁকি দূরীকরণের জন্য নির্দিষ্ট পদ্ধতি প্রয়োজন। এখন আমরা আধুনিক খাদ্য নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অধ্যায়গুলোর একটিতে প্রবেশ করছি। অ্যালার্জেন ব্যবস্থাপনা। আমাদের এখনই স্পষ্ট পার্থক্য করতে হবে। খাদ্য অ্যালার্জি কোনো খেয়ালখুশি বিষয় নয়। এটা কোনো ফ্যাশন নয়, আর এটা শুধু হজমজনিত অসহিষ্ণুতা নয়। এটা এক ধরনের তীব্র ইমিউন প্রতিক্রিয়া। একজন অ্যালার্জি আক্রান্ত ব্যক্তির জন্য আমাদের কাছে নিরীহ কোনো প্রোটিন, যেমন চিংড়ি বা চীনাবাদামের প্রোটিন, তাদের ইমিউন সিস্টেমের কাছে একেবারে প্রাণঘাতী শত্রু হিসেবে ধরা পড়ে। শরীর তখন অ্যানাফাইল্যাকটিক শকের মাধ্যমে প্রতিক্রিয়া দেখায়, যা কয়েক মিনিটের মধ্যেই গলায় ফোলা, শ্বাসরোধ এবং হৃদরোগের কারণ হতে পারে। আপনারা শিল্পের কর্মী হিসেবে এইসব মানুষের জীবন সত্যিই আপনার হাতের মুঠোয় রাখেন। ইউরোপীয় নিয়ম 1169 ডিভিশন 2011 অনুযায়ী 14টি পদার্থ বা পণ্যের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়েছে, যেগুলো অ্যালার্জি বা অসহিষ্ণুতা সৃষ্টি করে এবং যেগুলো অবশ্যই সবসময় ঘোষণা করতে হবে। চলুন প্রথম 8টি বিশ্লেষণ করি বিস্তারিতভাবে। 1. গ্লুটেনযুক্ত শস্য। এখানে শুধু গম নয়, রাই, বার্লি, ওটস, পেল্ট, কামুট এবং এদের সংকরজাত অন্তর্ভুক্ত। ব্রেডিং, স্ক্যাল্টের ফ্লাওয়ারিং এবং সসের ঘনকারক ব্যবহারে সতর্ক থাকুন। 2. শেলফিশ, ঝিনুক জাতীয় সামুদ্রিক খাবার, চিংড়ি, প্রন, স্ক্যাম্পি, লবস্টার, ক্রেফিশ, কাঁকড়া। মাছের ঝোলও এবং ফ্লেভারিং কিউবেও সতর্ক থাকুন,
কারণ এগুলোতে প্রায় শেলফিশের নির্যাস থাকে। ডিম এবং ডিমজাত পণ্য এগুলো সর্বত্রই পাওয়া যায়, মেজনেজে, ডিমের পাস্তা, গ্লেজ হিসেবে, পেস্ট্রিতে, মিটবলসে, বাইন্ডার হিসেবে। ডিমের লেসিথিনও একটি অ্যালার্জেন। মাছ, সব ধরনের মাছ, মাছের আঠা, পেস্ট্রিতে ব্যবহৃত জেলাটিন অথবা ওরচেস্টারশায়ার সসে সতর্ক থাকুন, কারণ এতে অ্যাঙ্কোভি থাকতে পারে। চীনাবাদাম, এটি মারাত্মক অ্যালার্জেন। চীনাবাদাম বাদাম নয়, ডাল। এর অ্যালার্জি প্রায়ই মারাত্মক হয়। এমনকি অতি ক্ষুদ্র পরিমাণও একজনকে হাসপাতালে পাঠাতে পারে। ক্রিম, অপরিশোধিত তেল এবং বিভিন্ন জাতিগত খাবারে পাওয়া যায়। সয়া, খাদ্য শিল্পে সর্বত্রই সয়া ব্যবহৃত হয়। সয়া লেসিথিন, চকোলেটে, ঠান্ডা মাংস বা ইন্ডাস্ট্রিয়াল বার্গারে সয়া প্রোটিন। দশু 7. দুধ ও দুধজাত পণ্য যার মধ্যে ল্যাকটোজও রয়েছে। এখানে আমরা দু ধরনের সমস্যার কথা বলছি: দুধের প্রোটিন অ্যালার্জি, যা খুবই গুরুতর, এবং ল্যাকটোজ সুগার অসহিষ্ণুতা। এটি খুব সাধারণ। ঠান্ডা মাংসে মাখন, ক্রিম এবং বুড়ো হুইয়ের ব্যবহারে সতর্ক থাকুন। 8. বাদাম, কাঠবাদাম, হ্যাজেলনাট, সাধারণ আখরোট, কাজু, পেকান, ব্রাজিল নাট, পিস্তাচিও, ম্যাকাডেমিয়া নাট। এগুলো প্রায় মিষ্টান্নে থাকে, তবে পেস্টো, জেনোভিজ পেস্টো, সস বা মিশ্রিত সারাদেও পাওয়া যায়। চলুন 14টি বাধ্যতামূলক অ্যালার্জেনের তালিকা নিয়ে এগিয়ে যাই। রান্নাঘর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার আগে। 9. সেলারি। তাজা সেলারিতে থাকে, তবে বিশেষ করে ঝোলো প্রস্তুতিতে, স্টক কিউব, প্রস্তুত স্যুপ এবং অনেক শিল্পজাত শস্যে থাকে। 10. সরিষা। সরিষা সালাদ ড্রেসিং, মাংসের সস এবং আচারে পাওয়া যায়। 11. ইলবিস। রুকির মধ্যে ব্রেডস্টিক, হুমাস এবং এশিয়ান রান্নায় দিন দিন বেশি দেখা যায়। 12. সালফার ডাইঅক্সাইড এবং সালফাইড। এগুলো রাসায়নিক সংরক্ষণকারী ই-220, ই-228। এগুলো ওয়াইন, শুকনো ফল, শুকনো এপ্রিকট, ভিনেগার, শুকনো মাশরুম এবং প্রস্তুত আলুতে পাওয়া যায়। আইন অনুযায়ী, যদি ঘনত্ব প্রতি কেজিতে 10 মিলিগ্রাম বা প্রতি লিটারে 10 মিলিগ্রামের বেশি হয়, তাহলে এগুলো ঘোষণা করা বাধ্যতামূলক। 13. লোপিন। ডায়েটারি বা ভেগান বেকড পণ্যের ময়দায় পাওয়া যায়। এছাড়াও স্ন্যাক্সে 14. মলাস্ক, ক্ল্যাম, মাশেল, অয়েস্টার, স্ক্যালপ, কিন্তু সেফালোপড যেমন স্কুইড, কাটলফিশ এবং অক্টোপাসও আছে। খেয়াল রাখুন, এগুলো ক্রাস্টেশিয়ানদের থেকে আলাদা একটি ক্যাটাগরি। চিংড়িতে অ্যালার্জি থাকলে মাশেলে অ্যালার্জি থাকবে এমন নয়, আবার উল্টোটাও ঠিক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: অ্যালার্জেন থেকে ক্রস কন্ট্যাক্ট সংক্রমণ। এটা ব্যাকটেরিয়াল সংক্রমণের চেয়ে অনেক বেশি ছলনাময়, কারণ রান্না করলেও অ্যালার্জেন নষ্ট হয় না। যদি আপনি ক্যালামারি, মলাস্ক ভাজেন, তারপর সেই একই তেলে অ্যালার্জি আছে এমন শিশুর জন্য ফ্রাই ভাজেন, তাহলে ক্যালামারির প্রোটিন তেলে থেকে যাবে এবং ফ্রাইয়ের ওপর চলে আসবে। তাপ এগুলো নষ্ট করতে পারে না। শিশুটি অ্যানাফাইল্যাকটিক শকে চলে যেতে পারে। যদি আপনি চিজ কাটার জন্য স্লাইসার ব্যবহার করেন এবং তারপর ভালোভাবে পরিষ্কার না করে রান্না করা হ্যাম কাটেন, তাহলে হ্যাম দুধ দিয়ে সংক্রমিত হয়ে যাবে। যদি আপনি বাদাম সহ পাস্তা মেশাতে একটি চামচ ব্যবহার করেন এবং তারপর সেটি দিয়ে টমেটো পাস্তা পরিবেশন করেন, তাহলে আপনি অ্যালার্জেনটি স্থানান্তর করেছেন। পরিচালনার জন্য সম্পূর্ণ পৃথকীকরণ প্রয়োজন। বন্ধ কন্টেইনার, স্পষ্ট লেবেল, নির্দিষ্ট ব্যবহারের জন্য আলাদা যন্ত্রপাতি অথবা ব্যবহারের মাঝে ডিশওয়াশারে ধুয়ে নেওয়া। রান্নাঘরে শৃঙ্খলা জীবন বাঁচায়। চলুন আমরা বিশেষভাবে সিলিয়াক রোগের ওপর মনোযোগ দিই। অনেকে এটিকে গম অ্যালার্জির সঙ্গে গুলিয়ে ফেলেন, কিন্তু এটি একেবারেই আলাদা একটি অবস্থা। এটি একটি স্থায়ী প্রদাহজনিত অন্ত্রের রোগ, যা জেনেটিকভাবে সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে গ্লুটেন দ্বারা উদ্দীপ্ত হয়। এটি একটি অটোইমিউন রোগ। গ্লুটেন একটি প্রোটিন কমপ্লেক্স যা গম, রাই, বার্লি,
ওটস, স্পেল্ট এবং কমেটে পাওয়া যায়। সিলিয়াক রোগে আক্রান্ত কারো জন্য গ্লুটেনের সামান্যতম উপস্থিতি, এমনকি এক টুকরো রুটির কণা, ইমিউন সিস্টেমকে সক্রিয় করে তোলে, যা অন্ত্রের মিউকোসাকে আক্রমণ করে এবং অন্ত্রের ধীলাই সমতল করে দেয়, এবং এর ফলে পুষ্টি উপাদান শোষণ বাধাগ্রস্ত হয়। কোনো পণ্যকে গ্লুটেন মুক্ত হিসেবে সংজ্ঞায়িত করার জন্য আইনগত সীমা হল প্রতি মিলিয়নে 20 এটি একেবারে ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিমাণ। একটি প্রচলিত রান্নাঘরে, যেখানে ফ্রেশ পাস্তা, রুটি ও পিৎজা তৈরি হয়, সেখানে গ্লুটেন মুক্ত ব্যবস্থাপনা করা একেবারে লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। কেন? কারণ ময়দার উড়ে বেড়ানোর প্রবণতা। ময়দা ঘণ্টার পর ঘণ্টা বাতাসে ভেসে থাকে, বিভিন্ন পৃষ্ঠে, রান্নার কর্মীদের পোশাকে, এমনকি খোলা পাত্রের ভেতরেও জমে যায়। বাতাসে দূষণ একটি বাস্তব ঝুঁকি। আপনি যদি একই ওভেনে গ্লুটেন মুক্ত পিৎজা বেক করেন, যেখানে সাধারণ পিৎজা রান্না হয়, একই রিফ্র্যাক্টরি পাথরে রাখেন, বা একই পিল ব্যবহার করেন, তাহলে 100% নিশ্চিতভাবে দূষণ ঘটবেই। তাহলে কি করা উচিত? আপনার যদি আলাদা ল্যাব, নির্দিষ্ট ওভেন এবং বিশেষভাবে প্রশিক্ষিত কর্মী না থাকে, তাহলে একজন টেকনিশিয়ান হিসেবে আমার পরামর্শ হল সতর্ক থাকুন। আপনার খাবারকে গ্লুটেন মুক্ত বলে লেবেল দেবেন না। এটি একটি আইনগত দাবি। সত্যি করে গ্রাহককে জানান, আমরা গ্লুটেনযুক্ত উপাদান ব্যবহার করি না, কিন্তু আমরা পরিবেশগত ক্রস কন্টামিনেশন না থাকার নিশ্চয়তা দিতে পারি না। সেলিয়াক গ্রাহককে এমন তথ্য দিন যাতে সে ঝুঁকি নেবে কিনা সেই সিদ্ধান্ত নিতে পারে। এই সব কিছু আমরা গ্রাহককে কিভাবে জানাব? এটা সৌজন্যের বিষয় নয়। এটি একটি আইনগত বাধ্যবাধকতা, যা ইউ রেগুলেশন 1169-2011 এবং জাতীয় শাস্তিমূলক ডিক্রি 231-2017 দ্বারা নির্ধারিত। নিয়মটি সহজ। অ্যালার্জেনের উপস্থিতি সম্পর্কে তথ্য গ্রাহক অর্ডার দেওয়ার আগে দিতে হবে, এবং তা লিখিতভাবে বা সহজে পাওয়া যায় এমন লিখিত ডকুমেন্টেশনের মাধ্যমে সমর্থিত হতে হবে। আপনার যদি ক্যাটারিং ব্যবসা, রেস্টুরেন্ট, বার বা ক্যান্টিন থাকে, তাহলে আপনাকে জনসাধারণের জন্য অ্যালার্জেন রেজিস্টার বা উপাদানের বই রাখতে হবে। আপনি এটি মেনুতে সংযুক্ত করতে পারেন, ট্যাবলেট ব্যবহার করতে পারেন, অথবা আলাদা নোটবুক রাখতে পারেন, কিন্তু সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে প্রতিটি পদ অনুযায়ী কোন কোন অ্যালার্জেন রয়েছে। দেয়ালে টাঙানো সাধারণ বাক্য, আমাদের পদে অ্যালার্জেন থাকতে পারে, এর কোনো আইনগত মূল্য নেই এবং এর জন্য শাস্তি হতে পারে। আপনাকে লিখতে হবে, স্প্যাগেটি আল্লা কার্বোনারাতে ডিম, দুধ, গ্লুটেন রয়েছে। পূর্বে প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে লেবেলে উপাদান তালিকার লেখার মধ্যে অ্যালার্জেনগুলো হাইলাইট করতে হবে। ভিন্ন ফন্ট ব্যবহার করে, যেমন দা অক্ষর, বড় হাতের অক্ষর অথবা ব্যাকগ্রাউন্ড রং, যাতে ভোক্তা এক নজরে সেগুলো দেখতে পারেন। প্রতিদিনের পরিবর্তনের দিকে খেয়াল রাখুন। যদি শেফ রেসিপি পরিবর্তন করে পিস্তাচিওর গুঁড়ো যোগ করেন, তাহলে মেনু বা রেজিস্টার সঙ্গে সঙ্গে আপডেট করতে হবে। যদি কোনো গ্রাহক হাসপাতালে ভর্তি হন কারণ অ্যালার্জেন ঘোষণা করা হয়নি, তাহলে অবহেলাজনিত আঘাতের জন্য ফৌজদারি অভিযোগ দায়ের হবে। নির্দিষ্ট ঝুঁকি নিয়ে অধ্যায় শেষ করার পর চলুন একটু পেছনে ফিরে পুরো সিস্টেমটা একসাথে দেখি। আমরা প্রবেশ করছি প্রয়োজনীয় কর্মসূচিতে, যেগুলোকে ভালো উৎপাদন প্রক্রিয়া এবং ভালো স্বাস্থ্যবিধি প্রক্রিয়া হিসেবেও চেনা হয়। এগুলো এত গুরুত্বপূর্ণ কেন? ভাবুন, আপনি একটা বাড়ি বানাতে চান। ঝুঁকি বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু, যেমন রান্না করা, সেটা হলো বাড়ির ছাদ। কিন্তু ছাদ একা দাঁড়িয়ে থাকতে পারে না। এর জন্য মজবুত ভিত্তি আর সোজা দেয়াল দরকার। প্রয়োজনীয় বিষয়গুলোই হল সেই ভিত্তি। বার্নার চালু করার আগেই আমাদের অবশ্যই একটি মৌলিক স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি রান্নাঘর নোংরা হয়, যদি ইঁদুর থাকে, যদি রাঁধুনি হাত না ধোয়, বা যদি পানি পানযোগ্য না হয়, তাহলে মুরগি রান্নার তাপমাত্রা পর্যবেক্ষণ করা একেবারেই বৃথা। সিস্টেমটা তখনই ব্যর্থ হয়ে গেছে। প্রয়োজনীয় বিষয়গুলো হল মৌলিক কার্যকরী শর্ত, যেগুলো সবসময় সক্রিয় থাকতে হবে, আমরা সেদিন যাই রান্না করি না কেন। এগুলো সর্বজনীন।
অর্থাৎ চিচিপি নির্দিষ্ট পণ্যের ঝুঁকি সামলায় আর প্রয়োজনীয় বিষয়গুলো পরিবেশ ও কর্মীদের ঝুঁকি সামলায়। চলুন আমরা প্রয়োজনীয় বিষয়গুলো বিশ্লেষণ করা শুরু করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিবর্তনশীল এবং অনিশ্চিত উপাদান কর্মীদের উপর ফোকাস করে। মানে আপনি নিজেই। আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তির রান্নাঘর, সবচেয়ে দামি ডিটারজেন্ট আর সেরা কাঁচামাল থাকতে পারে, কিন্তু যদি মানব অপারেটর নিয়ম না মানে, তাহলে নিরাপত্তা ভেঙে পড়ে। মহামারী সংক্রান্ত তদন্তে দেখা গেছে, অধিকাংশ খাদ্যজনিত অসুস্থতার কারণ প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং আচরণগত ভুল। অপরিষ্কার হাত, অসাবধানতার কারণে ক্রস কন্টামিনেশন, খারাপ স্বাস্থ্য অবস্থায় কাজ করা, এসবই সমস্যা। খাদ্য প্রস্তুতকারীর নৈতিক, নাগরিক এবং ফৌজদারি দায়িত্ব রয়েছে। আপনি একজন মারাত্মক ঝুঁকি আর নিরীহ ভোক্তার মাঝে শেষ প্রতিরক্ষা স্তর। কর্মী ব্যবস্থাপনা তিনটি পরস্পর সংযুক্ত স্তম্ভের ওপর ভিত্তি করে, যেগুলো আমরা এখন বিশ্লেষণ করব। স্বাস্থ্য অবস্থা, সচেতনতা, প্রশিক্ষণ এবং আচরণগত স্বাস্থ্যবিধি। প্রথম স্তম্ভটি হল স্বাস্থ্য অবস্থা। প্রত্যেক অপারেটরের জন্য এটি একটি আইনগত বাধ্যবাধকতা, রেগুলামেন্টো 852-2004 অনুযায়ী, যে কোনো অসুস্থতা বা উপসর্গ যা খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে, তা তাদের সুপারভাইজারকে জানানো। আপনাদের নায়ক সাজার দরকার নেই। আপনার যদি জ্বর, ডায়রিয়া বা বমি, পেটের সমস্যা, জ্বরসহ গলা ব্যথা, জন্ডিস, ত্বক হলুদ হয়ে যাওয়া, যা হেপাটাইটিসের লক্ষণ, সংক্রমিত, পুঁজ ভরা ক্ষত বা হাতে খোলা পোড়া থাকে, তাহলে আপনি কোনোভাবেই খাবার স্পর্শ করতে পারবেন না। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। আপনাকে অবশ্যই বাড়িতে থাকতে হবে অথবা এমন কোনো দায়িত্বে নিয়োজিত থাকতে হবে যেখানে খাবারের সংস্পর্শ নেই, যেমন জ্ঞানজাত পণ্যের গুদাম, অফিস, ক্লিনিক্যালভাবে সুস্থ না হওয়া পর্যন্ত। নরোভাইরাসে আক্রান্ত অবস্থায় কাজ করলে গাণিতিকভাবে আপনি ডজন ডজন গ্রাহককে সংক্রমিত করবেন। দ্বিতীয় স্তম্ভটি হল প্রশিক্ষণ। ইতালিতে আগের সেই স্বাস্থ্য বইটি, যা প্রতি বছর ফরমাল ভিজিটের মাধ্যমে নবায়ন করা হতো, এখন আর নেই। এটি প্রশিক্ষণের বাধ্যবাধকতা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যেমন এই কোর্সটি। আপনাকে অবশ্যই আপনার ভূমিকার নির্দিষ্ট ঝুঁকি সম্পর্কে প্রশিক্ষিত হতে হবে। অজ্ঞতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি বলতে পারবেন না, আমি জানতাম না মুরগিতে সালমোনেলা থাকতে পারে। প্রশিক্ষণ অবশ্যই ধারাবাহিক, নথিভুক্ত এবং যাচাইযোগ্য হতে হবে। তৃতীয় স্তম্ভটি হল স্বাস্থ্যবিধি, আর স্বাস্থ্যবিধির রাজা হল হাত ধোয়া। এটি রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর একক পদ্ধতি। হাতই হল প্রধান বাহক মাধ্যম, যা ব্যাকটেরিয়া এক স্থান থেকে অন্য স্থানে, যেমন অপরিষ্কার জায়গা থেকে, নিয়ে যায়। কাঁচা ডিম, আবর্জনা, নাক, এসব থেকে পরিষ্কার স্থানে, যেমন প্রস্তুত প্লেটে। কিন্তু কখন হাত ধোয়া উচিত? এর উত্তর প্রায়ই যথেষ্ট হয় না। কিছু নির্দিষ্ট সময় আছে যখন হাত ধোয়া বাধ্যতামূলক। ১. শিফটের শুরুতে, রান্নাঘরে ঢুকেই, কিছু স্পর্শ করার আগে। ২. টয়লেট ব্যবহারের পর। এটা খুবই স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এটাই হেপাটাইটিস এ এবং এর প্রধান কারণ। খাবারে কোলাই। ৩. শরীরের কোনো অংশ, যেমন নাক বা মুখ স্পর্শ করলে জীবাণু ছড়ায়। হাতে হাঁচি দিলে অবশ্যই হাত ধুয়ে নিন। ৪. আবর্জনা বা নোংরা প্যাকেট ধরার পর। ৫. খাওয়া, ধূমপান বা টিস্যু ব্যবহারের পর। ৬. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রসেসিং পরিবর্তনের সময়, যেমন আপনি কাঁচা মাছ পরিষ্কার করছেন, তারপর স্যান্ডউইচ তৈরি করতে যাচ্ছেন, এই দুইয়ের মাঝে অবশ্যই হাত ধুতে হবে। আপনি যদি নোংরা মাছের গ্লাভস পরে স্যান্ডউইচ তৈরি করেন, তাহলে সেটা গ্লাভস না বদলানোরই মতো। গ্লাভস কখনোই হাত ধোয়ার বিকল্প নয়। আপনাকে যতবার হাত ধোয়ার দরকার, ততবারই গ্লাভস বদলানো উচিত। কখন হাত ধোয়া উচিত জানলেও কোনো লাভ নেই, যদি আপনি সঠিকভাবে হাত ধোয়া না জানেন। ঠান্ডা পানিতে ২ সেকেন্ড আঙুলের ডগা ভেজানো হাত ধোয়া নয়, এটা শুধু ভেজানো। সামাজিকভাবে সঠিকভাবে হাত ধোয়ার পুরো প্রক্রিয়াটি ৪০ থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। এখানে টেকনিক্যাল ধাপগুলো দেওয়া হল। ১.
হাত গরম পানিতে ভিজিয়ে নিন। গরম পানি ত্বকের চর্বি, যা ব্যাকটেরিয়া ধরে রাখে, তা ভালোভাবে গলিয়ে দেয়। 2. পর্যাপ্ত পরিমাণে তরল সাবান নিন। অ্যান্টিব্যাকটেরিয়াল হলে ভালো, তবে ভালো মানের নিরপেক্ষ সাবানও চলবে। যদি মেকানিক্যালভাবে সঠিকভাবে ব্যবহার করা হয়, কখনোই এমন শক্ত সাবান ব্যবহার করবেন না যা এক হাত থেকে অন্য হাতে যায়। এটা জীবাণুর জন্য আদর্শ প্রজনন ক্ষেত্র। 3. ভালোভাবে ফেনা তৈরি করুন এবং জোরে ঘষুন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনাকে তালুতে তালু, হাতের পেছন, আঙুলের ফাঁক, কবজি এবং আলাদা টুথব্রাশ ব্যবহার করে নখের নিচে ঘষতে হবে। এই ঘষার কাজ কমপক্ষে 20 সেকেন্ড চলা উচিত। বুঝতে হলে মনে মনে 2 বার হ্যাপি বার্থডে টু ইউ গানটি গাইতে পারেন। এর চেয়ে কম করলে ব্যাকটেরিয়া থেকেই যায়। 4. সব সাবান এবং আলগা ময়লা দূর করতে ভালোভাবে চলমান পানিতে হাত ধুয়ে ফেলুন। 5. শুকিয়ে নিন। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়া আর্দ্রতা খুব পছন্দ করে। আপনি যদি হাত ভেজা রেখে দেন, তাহলে ব্যাকটেরিয়া সঙ্গে সঙ্গে আবার বস্তি গড়ে তুলবে। শুধুমাত্র ডিসপোজেবল কাগজ বা এয়ার ড্রায়ার ব্যবহার করুন। স্পঞ্জ, তোয়ালে বা কোমরে ঝোলানো যে কোনো কাপড় ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। ওগুলো ভেজা জীবাণু বোমা। হাত ধোয়ার পর নোংরা তোয়ালে ব্যবহার করলে সব পরিশ্রম বৃথা যায়। এবার চলুন লকার রুম ব্যবস্থাপনা নিয়ে কথা বলি। লকার রুম শুধু পোশাক বদলানোর জায়গা নয়। এটি বাইরের দূষিত পরিবেশ এবং উৎপাদন এলাকার পরিষ্কার মধ্যে একটি ফিল্টার জোন। এটি পরিষ্কার, বায়ু চলাচলযুক্ত এবং গোছানো রাখতে হবে। স্বর্ণ নিয়ম হল বিচ্ছিন্নতা। লকারে ডাবল কম্পার্টমেন্ট থাকতে হবে, একটি নোংরা, একটি পরিষ্কার। এক পাশে রাখুন আপনার সাধারণ পোশাক ও জুতো, যেগুলো আপনি রাস্তায় পরে এসেছেন, যেগুলোতে ধুলো, ধোঁয়া, জীবাণু লেগে থাকতে পারে। অন্য পাশে রাখুন পরিষ্কার কাজের ইউনিফর্ম। এই দুই কখনোই একে অপরের সংস্পর্শে আসা উচিত নয়। কাজের জুতো শুধুমাত্র কর্মস্থলে পরা উচিত। আপনি বাড়ি থেকে সেফটি জুতো পরে আসেন না, আবার বাজারে যাওয়ার সময়ও এগুলো পরে যান না। এবং এটি একটি কঠোর নিষেধাজ্ঞা, যেটা আমি প্রায়ই লঙ্ঘিত হতে দেখি। লকারে কোনো খাবার বা পানীয় রাখা যাবে না। লকারে স্যান্ডউইচ বা বিস্কুট রেখে দিলে টিপড়ে আর তেলাপোকা ডেকে আনা সবচেয়ে সহজ উপায়। সেখান থেকে রান্নাঘরে পৌঁছাতে সময় লাগে না। লকার রুম কোনো প্যান্ট্রি নয়। প্রোডাকশন এলাকায় কিছু কঠোর আচরণবিধি আছে, যেখানে কোনো ব্যতিক্রম চলবে না। ধূমপান নিষিদ্ধ। আইন অনুযায়ী এটা স্পষ্ট, তবে মনে রাখবেন বাইরে ধূমপান করার পর আবার ঢোকার আগে অবশ্যই হাত ধুতে হবে। নিকোটিনের অবশিষ্টাংশ এবং মুখের সংস্পর্শ। 2. খাওয়া দাওয়া নিষিদ্ধ। আপনি ক্যাফেটেরিয়া বা বিরতির সময় খাবেন, প্রোডাকশন লাইনে নয়। রুটির টুকরো দূষণ ঘটায়, আর বোতল থেকে পানি খেলে হাত মুখের আরও কাছে চলে আসে। 3. চুইংগাম বা মিষ্টি খাওয়া নিষিদ্ধ। চিবানোর সময় মুখ থেকে ক্ষুদ্র লালা কণিকা বের হয়, যা খাবারে পড়ে যায়। এছাড়াও চুইংগাম প্লেটে পড়ে যাওয়ার শারীরিক ঝুঁকি রয়েছে। 4. আঙুল দিয়ে স্বাদ নেওয়া নিষিদ্ধ। পরিষ্কার কাটলারি ব্যবহার করুন এবং সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। কখনোই নোংরা চামচ আবার হাঁড়িতে রাখবেন না। লালার মাধ্যমে দূষণ। 5. স্মার্টফোনের জন্য আলাদা অধ্যায়। এটি আধুনিক স্বাস্থ্যবিধির শত্রু। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন টয়লেট সিটের চেয়েও বেশি দূষিত। মলজনিত ব্যাকটেরিয়া, স্ট্যাফিলোককাস। আমরা এটি সর্বত্র রাখি। আমরা এটি বারবার স্পর্শ করি। রান্নাঘরে চ্যাট করা বা উত্তর দেওয়ার জন্য মোবাইল ব্যবহার করে তারপর হাত না ধুলে রুটি মাখা, এটি মারাত্মক দূষণের কাজ। কাজের জন্য ব্যবহার করতে হলে, যেমন রেসিপি বা অর্ডার দেখতে হলে, তাহলে অবশ্যই হাত ধুয়ে নিন। 6. গয়না নিষিদ্ধ। আংটি, ব্রেসলেট, ঘড়ি, ঝুলন্ত কানের দুল এবং দৃশ্যমান পিয়ার্সিং। এগুলোর নিচে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যায় না। এগুলোতে ময়লা ও মৃত ত্বক জমে এবং খাবারে পড়ে যেতে পারে। শারীরিক ঝুঁকি।
সাধারণত শুধু সাদামাটা বিয়ের আন্টি ছাড়া অন্য কিছু সহ্য করা হয় না, তবে স্বাস্থ্যবিধির আদর্শ হল সবকিছু খুলে রাখা। পেশাদার পোশাক কোনো সৌন্দর্য বিষয় নয়। এটি হল পিপি, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এবং একটি স্বাস্থ্যবিধি রক্ষার উপকরণ। ইউনিফর্মের রং অবশ্যই হালকা হতে হবে। কেন? কারণ এটি অভিজাত দেখায় বলে নয়, বরং হালকা রঙে ময়লা সঙ্গে সঙ্গে চোখে পড়ে যায় বলে। জ্যাকেট যদি নোংরা হয়, সেটা দেখতে হবে এবং পরিবর্তন করতে হবে। মাথা ঢাকার কাপড়। এর নির্দিষ্ট কাজ হল চুল আটকে রাখা এবং খুশকি ধরে রাখা। এটি সমস্ত চুল ঢাকতে হবে, এমনকি সামনে ঝুলে থাকা চুল ও ভারের চুলও। মাথার ওপরে শুধু টুপি রেখে চারপাশ থেকে চুল বেরিয়ে থাকলে সেটা কোনো কাজে আসে না। খাবারে চুল পড়া রেস্টুরেন্টে অভিযোগের প্রধান কারণ। আঘাতের যত্ন। যদি আপনি হাত কেটে ফেলেন বা পুড়ে যান, তখন ত্বক আর অক্ষত থাকে না এবং তখন সেটি স্ট্যাফিলোকাস ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জায়গা হয়ে যায়। কি করা উচিত? ১. আঘাতটি জীবাণুমুক্ত করুন। ২. এটি জলরোধী ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন। কাপড়ের ব্যান্ডেজ উপযুক্ত নয়, কারণ এগুলো রক্ত ও খাবারের তরল শুষে নেয়। নীল রঙের ব্যান্ডেজ ব্যবহার করুন, কারণ কোনো প্রাকৃতিক নীল খাবার নেই, তাই পড়ে গেলে সহজেই চেনা যায়। ৩. ব্যান্ডেজের ওপর অবশ্যই ডিসপোজেবল গ্লাভস বা রাবারের ফিঙ্গার পরা বাধ্যতামূলক, যাতে সবকিছু আলাদা থাকে। কখনোই খোলা ক্ষত নিয়ে কাজ করবেন না। চলুন এই মডিউলটি শেষ করি স্যানিটাইজেশনের মৌলিক ধারণা তুলে ধরে। সাধারণ ভাষায় আমরা সবকিছুকে পরিষ্কার বলা হলেও প্রযুক্তিগতভাবে পরিষ্কার ও স্যানিটাইজেশনের মধ্যে বিশাল পার্থক্য আছে। পরিষ্কার বা ধোয়া মানে হল দৃশ্যমান ময়লা, চর্বি, খাবারের অবশিষ্টাংশ, ধুলো পানি ও ডিটারজেন্ট দিয়ে সরানো। এর ফলে একটি দৃশ্যত পরিষ্কার পৃষ্ঠ পাওয়া যায়। কিন্তু এটা কি নিরাপদ? না। ব্যাকটেরিয়া চোখে দেখা যায় না এবং এখনও লক্ষ লক্ষ থাকতে পারে। ডিসইনফেকশন হল পরবর্তী ধাপ, যেখানে রাসায়নিক পদার্থ, জীবাণুনাশক বা তাপ, বাষ্পের মতো শারীরিক উপাদান ব্যবহার করে রোগজীবাণু ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়। এই দুইটি ধাপ, পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ, একত্রে স্যানিটাইজেশন নামে পরিচিত। খাদ্য ব্যবসা। শুধু পরিষ্কার করলেই হবে না, স্যানিটাইজ করাও জরুরি। এটি কার্যকরভাবে এবং বারবার করার জন্য আমরা লিখিত পদ্ধতি ব্যবহার করি, যাকে বলা হয় সেসআপ, অর্থাৎ স্যানিটেশন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এই পদ্ধতিগুলো কর্মীদের বলে দেয় কি পরিষ্কার করতে হবে, কখন পরিষ্কার করতে হবে, কোন পণ্য দিয়ে, কি ঘনত্বে এবং কিভাবে করতে হবে, শুধুমাত্র এই বৈজ্ঞানিক প্রোটোকল প্রয়োগ করলেই। আমরা কি দিনের শেষে রান্নাঘরের ব্যাকটেরিয়ার পরিমাণ আবার শূন্যে নামিয়ে এনে পরের দিন নিরাপদভাবে শুরু করতে পারি? পরবর্তী ভিডিওতে আমরা স্যানিটাইজেশনের রসায়ন এবং 4টি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব।